আজকের মডিউল 7 ইন্ট্রোডাকশন টু জিও প্রসেসিং এ লেকচারে সবাইকে স্বাগতম। আমরা মোটামুটি জিআইএস এর অনেক বেসিক জিনিসগুলো অলরেডি কাজ করেছি, জেনেছি। শেপ ফাইল কিভাবে তৈরি হয়, শেপ ফাইলগুলো আমরা কোথা থেকে পেতে পারি, শেপ ফাইল দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, শেপ ফাইলের ডাটাবেস কিভাবে তৈরি করতে পারি, তারপর শেপ ফাইলগুলোকে কিভাবে আমরা ইউজ করতে পারি, শেপ ফাইলের প্রজেকশন, তারপরে মোজা ম্যাপ ডিজিটাইজিং, মোজা ম্যাপ রেফারেন্সিং, তারপর প্রজেকশন, জিওগ্রাফিক্যাল প্রজেকশন, তার প্লাস হচ্ছে হলো আমার প্রজেক্টেড পপুলেশন প্রজেকশন সিস্টেম, অর্থাৎ লোকালি যে প্রজেকশন সিস্টেম, অর্থাৎ অনেক কিছুই আমরা মোটামুটি অলরেডি বেসিক আইডিয়া গুলো পেয়ে গিয়েছি। তা আজকে আমরা যে মূল মানে জিআইএস এর যে মূল কাজ, আসলে মূল ফাংশন, সেটা হচ্ছে জিও প্রসেসিং। কারণ হচ্ছে জিও প্রসেসিং এর বেসিক বিষয়টা হচ্ছে যে আমরা জিওগ্রাফিক্যাল যে ডাটাগুলো পাই বা তৈরি করি বা শেপ ফাইলগুলো আমরা ক্রিয়েট করি, সেগুলোকে জিওগ্রাফিক্যালি কিভাবে অর্থাৎ প্রসেস করে আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুট গুলো পেতে পারি, বা আমরা সেই আউটপুট গুলো অর্থাৎ আমাদের বিভিন্ন অ্যানালাইসিস, আউটপুট বলতে আসলে অ্যানালাইসিস এর রেজাল্ট, সেই রেজাল্ট গুলোকে আমরা আমাদের ডিজায়ার্ড কাজের জন্য কিভাবে ইউজ করতে পারি, সেইটারই মেইন ফাংশন হচ্ছে এই জিও প্রসেসিং। তো জিও প্রসেসিং একটা লিঙ্ক, মানে এই সবসময় একটা লিঙ্ক মেনটেন করে, এই লিঙ্ক ধরেই সে কাজগুলো আসলে করে থাকে। তো আমরা দেখবো সে তার লিঙ্কের আসলে প্রসেসটা কি, সে হচ্ছে ডাটা ইনপুট নিবে, প্রসেস করবে এবং সেই অনুসারে সে আউটপুট দিবে আর কি, এই জিআইএস বা জিও প্রসেসিং টুলস এর মাধ্যমে। আমরা এরপরে সামনের দিকে এগোই, দেখি আজকে আমাদের কন্টেন্ট গুলো কি। ফার্স্টই হচ্ছে জিও প্রসেসিং, অর্থাৎ জিও প্রসেসিং কি বা জিও প্রসেসিং আমরা কোন জিনিসটাকে বলবো বা কোথা থেকে পাবো, বা জিও প্রসেসিং এর টুলস টার্মস কিভাবে, এটা আমরা আজকে জানবো। তারপরে জিও প্রসেসিং এর অনেকগুলো টুলস আছে, সেগুলোও জানবো। তারপরে আমরা কিভাবে টুল বক্স থেকে আমরা সার্চ করে জিও প্রসেসিং গুলোকে পেতে পারি সেটাও, কারণ দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেক জিনিস সহজে যদি মনে না থাকে কোথায় আছে, তো আমরা হয়তো সার্চ করে ওইটা খুব তাড়াতাড়ি কাজের সুবিধার্থে নিয়ে আসতে পারি। আরেকটা হচ্ছে কনভার্সন টু কেএমএল। আমরা গত সেশন মানে গত সেশনে আমাদের রাহেন ভাই মনে হয় বলছিলেন যে কিভাবে গুগল আর্থে অর্থাৎ কেএমএল কে বা কিভাবে আমরা গুগল আর্থে বা গুগল ম্যাপে আমরা দেখাতে পারি, ঠিক আছে, দেখাতে পারি, সেইটা একটু জানতে চেয়েছিলেন। আমরা সেটা দেখাবো আজকে। জিও প্রসেসিং, জিও প্রসেসিং ফার্স্টেই আমি জাস্ট বলেছি যে এটা একটা ম্যানিপুলেশন বা অ্যানালাইসিস, এগুলো সবই অটোমেটেড। আর এসট্রি সংজ্ঞা অনুসারে বা এসট্রি অনুসারে যেটাকে বলা হয় যে প্রসেস ইউজ টু জেনারেট ডিরাইভ ডাটা সেটস। হোয়াট ইজ, এখন হচ্ছে আমাদের বিষয় হচ্ছে ডিরাইভ ডাটা কি। ডিরাইভ ডাটা হচ্ছিল যেটা আমাদের নিউ ফাইল, অর্থাৎ আমরা যখন একটাকে ইনপুট দিব, সে প্রসেস করে আমাকে একটা নিউ ফাইল তৈরি করে দেবে। সেই নিউ ফাইলটা হচ্ছে আমার ডাটা লেয়ারের মাধ্যমে প্রসেস করে আমি আমার ডিজায়ার্ড আউটপুট, অর্থাৎ আমার যে মেইন আউটপুটটা দরকার সেই আউটপুটটা পেতে চাই। এই যে এই আউটপুটটা পাওয়ার জন্য যে ডাটাটা আসলে আমাকে নিউ ফাইল হিসেবে দিবে প্রসেস করে, এটাই হচ্ছে আমার ডিরাইভ ডাটা। জিও প্রসেসিং হচ্ছে, আমি অলরেডি বলছি যে এটা একটা বেসিক ফাংশন জিআইএস এর। এর মাধ্যমে আমরা নিউ ইনফরমেশন অর্থাৎ এক্সিস্টিং অপারেশনকে বা এক্সিস্টিং ডাটাকে অপারেট করে আমরা বিভিন্ন নিউ ইনফরমেশন ক্রিয়েট করতে পারি। এর মাধ্যমে এটা অল্টারেশন হতে পারে, ইনফরমেশন এক্সট্রাকশন হতে পারে। আজকে আমরা অবশ্য বেশ কিছু কাজ করব, সেই কাজগুলোকে দেখবো যে কাজ করার সময় যে জিও প্রসেসিং এর মাধ্যমে কিভাবে আমরা অল্টারেশন করতে পারি, কিভাবে আমরা ইনফরমেশন এক্সট্রাকশনও করতে পারি, অর্থাৎ আমরা ডাটাকে কিভাবে পরিবর্তন বা অল্টার করে আমরা আমাদের সুবিধা মতো ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে কিভাবে ইনফরমেশন এক্সট্রাকশন করতে পারি। তারপর হচ্ছে হলো জিওগ্রাফিক, এটা সিম্পল টাস্ক। এখানে আমরা খুবই অর্থাৎ
ডাটাগুলোকে আমরা কনভার্ট করি। আমরা যেমন এর আগে দেখেছিলাম যে কেএমএল করা, তারপর আজকে আমরা দেখবো যে ডাটা ক্লিপ করা, তারপর হচ্ছে অর্থাৎ একটা আমার বাউন্ডারি আছে, এখানে অনেকগুলো ডাটা আছে, সেই ডাটা থেকে আমি আমার ডিজায়ার্ড ডাটাটাকে নেওয়ার জন্য কিভাবে ওই ডাটাকে ক্লিপ করতে পারি সেটা দেখবো। তারপর ডাটাগুলোকে বা আমার অনেকগুলো ওয়ার্ড বাউন্ডারি আছে, সেই ওয়ার্ড বাউন্ডারিকে আমরা একটা বাউন্ডারি নিয়ে কাজ করতে চাই, সেটাকে আমরা কিভাবে সিলেক্ট করব। তারপরে সেই রকম সেই ডাটা থেকে আমরা ইন্টারসেক্ট, অর্থাৎ একটা ডাটা আরেকটা ডাটার সাথে কিভাবে ইন্টারসেক্ট করে আমরা সেগুলোও দেখবো। যেমন ধরেন আমি কোন একটা এলাকার বা কোন একটা ওয়ার্ডের সাপোজ মানে আমরা যেটাকে বলি ডাস্টবিন বা সলিড ওয়েস্ট কালেকশন সেন্টার এরকম আছে, সেখান থেকে আমরা কিছু বাফার এরিয়া ক্রিয়েট করে, অর্থাৎ আমার ওয়ার্ডের যে স্ট্রাকচার গুলো আছে, যতগুলো ঘর বাড়ি ঘর আছে বা হাউস হোল্ড আছে, সেটাকে কিভাবে ইন্টারসেক্ট করে আমরা কিছু অ্যানালাইসিস পেতে পারি, সেই ইনফরমেশন গুলো বা সেই অ্যানালাইসিস গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। জিও প্রসেসিং এর আমার অর্থাৎ সে 3টা স্টেপে কাজ করে। প্রথমে হচ্ছিল তাকে, যেহেতু এটা অটোমেটেড প্রসেস, আমাকে ডাটাটাকে ইনপুট দিতে হবে, অর্থাৎ আমার যেই ডাটাগুলো তৈরি আছে, এক্সিস্টিং ডাটা আছে, সেই ডাটাটাকে আমাকে ইনপুট হিসেবে দিতে হবে। এবং আমি কোন কাজটা করতে চাই, অর্থাৎ আমি সিলেকশন করতে চাই না ক্লিপ করতে চাই, নাকি আমি এটাকে বাফার করতে চাই, অর্থাৎ এই যে কি করতে চাই সেই ডিজায়ার্ড বিষয়টা হচ্ছিল এটা জিও প্রসেসিং টুল, যে আমি এই জিনিসটা আসলে করতে চাই, অর্থাৎ আমি বাফার করতে চাই। সুতরাং বাফার করতে চাইলে আমাকে জিও প্রসেসিং কোন টুলটা ইউজ করতে হবে, বাফার টুলটা ইউজ করতে হবে। সুতরাং আমাকে সেই টুলটা ইউজ করে তারপরে সেইটার মাধ্যমে প্রসেস করে, অটোমেটেড যেহেতু প্রসেস হবে, একটা নিউ ডাটা সেট তৈরি হবে। এই নিউ ডাটা সেটটাই হলো আমার আউটপুট বা আমার অ্যানালাইসিস। জিও প্রসেসিং, এইখানে একটা পয়েন্ট বলে রাখি, জিও প্রসেসিং অ্যালাউজ আস, মানে আমি যেহেতু এখানে বলতেছি যে a chain together sequence of tools feeding the output of one tool into another। মানে আমি যদি এখানে একটা চেইন, অর্থাৎ জিও প্রসেসিং সবসময় একটা চেইন মেনটেন করে। সেই চেইনটা কি, আমি একটা ডাটাকে ইনপুট হিসেবে দিলাম, সে ইনপুটে নেওয়ার পরে সে জিও প্রসেস করে আমাকে আরেকটা নিউ ডাটা সেট দিবে। এই নিউ ডাটা সেট আমি কি করব, এই নিউ ডাটা সেটকে আমি আরেকটা কাজের জন্য বা আরেকটা অ্যানালাইসিসের জন্য আরেকটা ডাটার ইনপুট হিসেবে কাজে লাগাতে পারি। সুতরাং এখানে সেটাই বলা হয়েছে যে সিকোয়েন্স অফ টুলস ফিডিং দি আউটপুট, অর্থাৎ আমার যে নিউ ডাটা সেট আসবে সেটা একটা আউটপুট হবে অফ ওয়ান টুল ইনটু অ্যানাদার, এবং এই নিউ ডাটা সেট অথবা এর আউটপুটটাই আরেকটার ইনপুট ডাটা হিসেবে কাজ করতে পারে। সুতরাং এটা সবসময় একটা সিকোয়েন্স মেনটেন করে এবং একটা চেইন মেনটেন করে। বেসিক কনসেপ্ট এটা হচ্ছে, আমি আর্ট টুল বক্সের বেসিক কনসেপ্টটা দেই। আমরা অলরেডি টুল বক্স কোথায় আছে, আমরা ক্যাটালগে গেলে দেখা যাচ্ছে একটা মেশিনারিজ টুল বক্সের মতন একটা বাক্স থাকে। সেই বাক্সটাই হলো আমার সবগুলো, অর্থাৎ আমার যত ধরনের জিও প্রসেসিং টুলস আছে সবগুলো টুলস এখানেই আছে। অর্থাৎ আমরা ওই আর্ট ক্যাটালগ থেকে আমরা সেটাকে ম্যানেজ করতে পারি এবং এক্সিকিউট করতে পারি এখান থেকে। তারপর হচ্ছিল টুলবক্স হুইচ ইজ টার্ন কন্টেন্টস টুলবক্স উইন্ডো, অর্থাৎ আমরা যদি টুলবক্সে এখানে ক্লিক করি, একটা আলাদা উপরে আমাদের একটা মেনু বারে কিন্তু একটা টুলবক্স আছে, সেখানে ক্লিক করলে কিন্তু একটা আলাদা, আচ্ছা, টেবিল অফ কন্টেন্টের মধ্যে একটা আলাদা টুলবক্স হিসেবে সে চলে আসে। আর এই টুলবক্সটা সবসময় টিবিএক্স বা টুলবক্স এক্সটেনশন হিসেবে আমরা দেখতে পাবো। সুতরাং এটা সবসময় এক্সটেনশন হিসেবে আমাদের কাজ করবে, যেটাকে আমরা .tbx হিসেবে পেতে পারি। তা এই যে আমরা দেখি যে জিও প্রসেসিং এর অনেক ধরনের টুলস আছে, তার মধ্যে আমরা আজকে কিছু টুলস এর আলোচনা করব বা কাজ দেখব, আবার নেক্সট সেশনে হচ্ছে আরো কিছু টুলস এর বা অ্যাডভান্স কিছু টুলস এর কাজ দেখব। আজকে মোটামুটি আমরা ক্লিপ, ইন্টারসেক্ট, ইউনিয়নটা হয়তো আজকে দেখবো না, বাফার দেখবো, মাল্টিপল রিং বাফার দেখবো, তারপরে এর মধ্যে মার্জ করা, তারপরে সেই ডাটাগুলোকে কিভাবে ডিসলভ করা, এই বিষয়গুলো কি আজকে আমরা মোটামুটি নিয়ে কাজ করার চেষ্টা করব। আমাদের মেনু বারে অর্থাৎ জিআইএস এর মেনু বারে
আমরা দেখবো যে একটা টুল বক্সের মতন, আমি অলরেডি বলেছি যে একটা মেশিনারিজ বা টুল বক্স দেখতে যেরকম হয়, এই টুল বক্সটা ঠিক দেখতে সেরকমই। এটার মধ্যে আমার বিভিন্ন অ্যানালাইসিসের টুল বক্সের আসলে সাজানো আছে। সেখান থেকে আমি আমার কাজের জন্য আমরা আজকে মেনলি এই এক্সট্রাকশন বা মেনলি অ্যানালাইসিস টুলসটাকেই আজকে আমরা ইউজ করব। এই অ্যানালাইসিস টুলসটা নিয়ে আজকে আমরা কাজ করব এবং দেখবো যে কোথায় কোন জিনিসটা আছে। তা এখান থেকে দেখা যাচ্ছে আমি একটা নিউ টুল বক্স তৈরি করতে পারি। সেটা পরবর্তীতে যখন আমরা একটু অ্যাডভান্স হয়ে যাব তখন দেখবো যে আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা কিছু নিজেদের সুবিধার্থে কিছু টুল বক্স আমরা একসাথে করে রাখতে পারি, যেখান থেকে আমার পরবর্তীতে কাজে সুবিধা হয়। তা আমরা কিভাবে বা কোথা থেকে টুল বক্স উইন্ডোটা ওপেন করতে পারি এটা সেটাই বলা আছে। এটা আর আমি অত ব্রিফিং না করি। তা আমার মোটামুটি আমাদের জিআইএস এর অ্যানালাইসিস এর কাজে এই শুধুমাত্র এই ArcGIS এই মানে ArcGIS এর এই প্ল্যাটফর্মে মোর দেন 750 প্লাস হচ্ছে টুল আছে কাজ করার জন্য, এবং এছাড়া আরো বেশ অনেক ধরনের এক্সটেনশন আছে। অর্থাৎ আমরা ধরে নিই যে প্রায় মোর দেন 1000 টুলস আছে এই জিআইএস এ কাজ করার জন্য, যার মধ্যে আমরা হয়তো হাইয়েস্ট মানে আমাদের কাজের জন্য 100 বা 150টা টুলস হয়তো ইউজ করি। তারপর আর্ক টুল বক্স কন্টেন্ট মেনু, আমরা এই ফরম্যাটের সাথে বা এই ফর্মের সাথে অলরেডি পরিচিত যে আর্ক টুল বক্সটা কোথা থেকে, এক হচ্ছিল উপরে স্ট্যান্ডার্ড মেনু বারে থাকে, সেখানে ক্লিক করলে আর্ক টুল বক্সের একটা সাইড মেনু বার চলে আসে। আবার ডান দিকের থেকে আমরা ক্যাটালগ থেকেও কিন্তু আমরা আর্ট টুল বক্সটা ওপেন করতে পারি। সেখানে হচ্ছে মাই টুল বক্স আছে। যদি ওই যে আমি বললাম যে আমি যদি নতুন কোনো টুল বক্স আমার কাজের সুবিধার্থে তৈরি করি, সেটা মাই টুল বক্সের মধ্যে থাকবে। আর এখন যেহেতু সিস্টেমে আমরা কাজ করতেছি, সুতরাং এখনকার অর্থাৎ যেগুলো নিয়ে আমরা টুল বক্স নিয়ে কাজ করব সেগুলো আমাদের সিস্টেম টুল বক্সের মধ্যে থাকবে। টুলস আমরা আরেকটা একটু দেখি, আমরা এখানে একটা সার্চ বাটন পাবো। হ্যাঁ, এই সার্চ বাটনে ক্যাটালগের মধ্যেই এই সার্চ বাটনের মধ্যে গেলেই এই এখানে যে নিচের দিকে দেখা যাচ্ছে সার্চ বাটন, এখানে আমরা ক্লিক করব। যে ক্লিক করলে দেখা যাচ্ছে ওর রিলেটেড যতগুলো ক্লিপ রিলেটেড টুল আছে সবগুলো নিয়ে এখানে এসে জড়ো করবে, একসাথে নিয়ে আসবে। ওইখান থেকে আমরা আমাদের ডিজাইন অর্থাৎ দেখে নিতে পারবো যে আমরা কোনটা নিয়ে কাজ করব বা কোনটা আমাদের দরকার, সেটা আমরা দেখেই আসলে কাজ করব। কারণ সার্চটা হচ্ছে আমাকে কুইক অ্যানালাইসিস বা কুইক সার্চিং করে আমাকে দেয়, ওইখান থেকে আমি তাড়াতাড়ি খুঁজে নিতে পারি যে আমি আমার ডিজায়ার কোনটা টুল সেটা আমি কাজ করব। দ্য ফাইন্ডিং টুলস উইথ দ্য ইন্ডেক্স এন্ড সার্চ স্টেপস, অর্থাৎ সার্চ স্টেপ দিয়ে আমি আমার ইন্ডেক্স থেকে আমি এটাকে খুঁজে নিতে পারি। তা এগুলো আসলে মানে ডিটেল বলা আছে, এগুলো আমি আর আমি যে মুখে যেটা বললাম এই কথাগুলো এখানে ইংলিশে ঠিক, সুতরাং আমার আর এটা পড়ার দরকার নাই। তা আমি এখান থেকে সার্চ কিভাবে করতে পারবো সেটার স্টেপ গুলো আমি বলে দিছি। সুতরাং এটা আমরা কাজের ক্ষেত্রেও দেখবো, সুতরাং আমি আর এই জায়গায় সময় ওয়েস্ট না করি। তারপর হচ্ছিল হেল্প, আমরা আরেকটা কাজ করতে পারি। যদি আমি কখনো কোনো আটকিয়ে যায় বা কোথায় যায়, আমার এখানে রাইট ক্লিক করে নিচের এখানে একটা হেল্প বাটন আছে, হেল্প বাটনে ক্লিক করলেও আমরা হয়তো আমি একটা কাজ বা এটার সম্বন্ধে ডিটেলস জানতে চাই, আমি যখনই কোনো একটা টুলস বক্সে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই হেল্পে অর্থাৎ এই যে কোশ্চেন মার্ক দেওয়া আছে হেল্পে যাব। হেল্পে গেলে ও মোটামুটি একটা ডিটেল তার যত ধরনের ব্রিফিং আছে সব দিবে, আমার ওইটা পড়ে পড়ে আমি হয়তো বুঝে নিতে পারবো। সুতরাং আমার মনে হয় এখন আপনারা অনেক বেসিক আইডিয়াই নিয়েছেন। সুতরাং হেল্প বিষয়টা হচ্ছিল আপনি যখনই কোনো একটা টুল নিয়ে কাজ করবেন, কোনো একটা বিষয় নিয়ে জানতে যাবেন, এই হেল্প বাটনটাই আপনাকে প্রচন্ড হেল্প করবে। সেটার জন্য আপনাকে আসলে একটু সময় ব্যয় করতে হবে, একটু কাজ করতে হবে। সুতরাং জিআইএস এর ক্ষেত্রে হচ্ছে আপনাকে বেশ কিছু টাইম দিতে হবে। এই টাইমটা আপনি যত বেশি দিতে পারবেন, যত গভীরে যেতে পারবেন, ততই কিন্তু আপনার জিআইএস এ কাজ করার আগ্রহটাও বাড়বে এবং এর থেকে অ্যানালাইসিস বের করে আনার এফিসিয়েন্সিটা আপনার বেড়ে যাবে। এই যে আমরা হেল্প করলে আসলে মানে হেল্পে যদি যাই তাহলে হেল্পটাকে কিভাবে মানে কাজ করবে
বা কিভাবে কাজ করতে পারে সেটা একটা প্রসেস। যে রাইটে অপশনে বলে দিছে যে ক্লিপ, সেই ক্লিপটাকে কিভাবে সে আসলে ক্লিপ করে। একটা ইনপুট হয়, একটা ইনপুট দেওয়ার পরে হলো সেই কোনটাকে দিয়ে আমি আসলে ইনপুটটা কি হবে সেটা একটা বিষয়। যে ইনপুট হতে পারে আমার এক্সিস্টিং ডাটা, আর ক্লিপ ফিচার হতে পারে আমার বাফার এরিয়া। এই বাফার এরিয়াটা দিয়ে আমি এই ইনপুট অর্থাৎ আমার যে এক্সিস্টিং ডাটা আছে সেটাকে আমি ক্লিপ করব। সুতরাং এই ব্যাখ্যাটাই এই হেল্প, যখন আপনি হেল্পের বাটনে ক্লিক করবেন এই ব্যাখ্যাটাই ও ছবি সহ দিয়ে দিবে। এই যে আমরা সেম অর্থাৎ ক্লিপের বিষয়টাই যদি বলি, আমরা সেম কয়েকটা জায়গায় ক্লিপ বিষয়টা থাকে। এক হচ্ছে যে ক্লিপ বিষয়টা অর্থাৎ রাস্টার, যখন আমরা ইমেজ ক্লিপ করব সেখানে আমার একটা অংশ থাকবে যে রাস্টারের কোন অংশটুকু আমি ক্লিপ করতে, রাস্টার অংশে একটা ক্লিপ টুলস আছে। তারপর কভারেজ টুলসে একটা ক্লিপ আছে, সেটা হচ্ছে এক্সট্রাক্ট করব অর্থাৎ আমি কোন ডাটাটাকে আমি এক্সট্রাক্ট করব সেটা, আর কোন ফিচারটা অর্থাৎ কোন ফিচারটা দিয়ে আমি সেই অ্যানালাইসিস টুলসেও আছে যে এখানে কোন ফিচারটা দিয়ে আমি ক্লাস অর্থাৎ কোন ফিচার ক্লাসটা যেমন বাফার এরিয়া দিয়ে আমি ক্লিপ করব সেই সেই অ্যানালাইসিস টুলস এর মধ্যে সেই অপশনটা। এরকম আমি 3-4টা জায়গায় ক্লিপ যদি আমি সার্চ দেই বা দেখি আমি দেখতে পাবো। তো এখান থেকে আমার খুঁজে নিতে হবে যে আমি আসলে কোন ক্লিপটা দিয়ে কাজ করব। এবং গত ক্লাসে একটা বিষয় ছিল যে ওই যে কেএমএল নিয়ে, কেএমএলটা আসলে সেদিন আমি একটু ডিটেলসে ব্যাখ্যা করতে পারি নাই, কারণ আমরা আসলে এই কেএমএল বিষয়টা অনেক আগে থেকেই জাস্ট কেএমএল করেই কাজ করে গেছি। সুতরাং অত ডেপথে আমরা কখনোই এটাকে চিন্তা করিনি বা আমাদের আসলে চিন্তা করার ওইভাবে প্রয়োজন পড়ে নাই। কিন্তু আপনাদের ক্লাস নিতে গিয়ে দেখা গেল যে আমার এটা নিয়ে আসলে একটু স্টাডি করার দরকার ছিল। সেটা হচ্ছে যে যেহেতু আমরা জানি আসলে কেএমএল করলে আমি আমার ডাটাটাকে হলো গুগল ম্যাপ বা গুগল আর্থে দেখতে পাবো। সুতরাং আমরা সবসময় যে বিষয়টা করে গেছি যে আমার ডাটাবেসটাকে ফিচার থেকে কেএমএল জাস্ট কনভার্ট করে আমরা আমাদের কাজ। আমাদের অবশ্য কেএমএল প্রথমে আমরা অনেক ইউজ করতাম, এখন আমরা কেএমএলটাকে খুব একটা ইউজ করি না। সেজন্য আপনাদের কাজের সুবিধার্থে যেহেতু আপনারা অনেকেই জিএসটা ফার্স্ট টাইম শিখতেছেন, সুতরাং কেএমএলটা আপনাদের জন্য খুবই এই মুহূর্তে ইউজফুল। সেজন্য আমি কেএমএল এর বলি, কেএমএলটা হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এটা হলো জিআইএস এর বা আমরা ওয়ার্ল্ড ওয়াইড মানে একটা জিও স্পেটিয়াল এটা একটা ল্যাঙ্গুয়েজ থাকে। সেই ল্যাঙ্গুয়েজটাকে স্টাডি করার জন্য এই কেএমএল টাকে একটা ইউনিক ফরম্যাটে তৈরি করা হয়েছে যাতে যে কেউ এই কেএমএলটাকে ইউজ করে আসলে স্টাডি করতে পারে। সুতরাং যে জিআইএস যার ইনস্টল করা নাই বা ArcGIS নাই কিন্তু তার আর্ক ম্যাপ আছে বা গুগল ম্যাপ আছে বা অন্য কোনো সোর্স আছে যেখানে এই কেএমএলটা রিড করে, সুতরাং সেই স্ট্যান্ডার্ডে এই কেএমএলটাকে জিওস্পেটিয়াল যারা কনসোর্টিয়াম, এটা একটা কনসোর্টিয়াম বডি, যে ওপেন জিওস্পেটিয়াল একটা কনসোর্টিয়াম বা একটা ইনকর্পোরেশন, যে এরাই আসলে এটাকে মেনটেন করে বা এটাকে তৈরি করেছে যাতে যে কেউ জিআইএস এর ডাটাটাকে সহজে রিড করতে পারে। তাহলে এটা এই যে আমরা যদি একটু দেখি যে ফাইল ফরম্যাট ইউজ টু ডিসপ্লে জিওগ্রাফিক ডাটা ইন অ্যান আর্ট ব্রাউজার, মানে আর্ট, সেটা আর্ট ব্রাউজার হইতে পারে, সেটা গুগল ম্যাপ হইতে পারে, গুগল আর্ট হইতে পারে বা অন্য যে কোনো ওপেন সোর্স হইতে পারে, অর্থাৎ সেটাকে হইতে হবে আর্ট ব্রাউজার। এবং এটা এক্সাম্পল হিসেবে বলছে গুগল আর্ট। তা আমরা এরপরে দেখি যে পিন পয়েন্ট লোকেশন, অর্থাৎ আমরা পয়েন্ট ফাইল, লাইন ফাইল অর্থাৎ লাইন ফিচার, পয়েন্ট ফিচার, পলি ফিচার, যে কোনো ফিচারকেই কিন্তু আমরা এক্সপোজ করতে পারি বা ইমেজের সাথে ওভারলে করতে পারি এই কেএমএল এর মাধ্যমে। আর কেএমএল তো আমি অলরেডি বলেছি যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কারা, ওপেন জিওস্পেটিয়াল কনসোর্টিয়াম ইনকর্পোরেশন, যেটাকে আমরা ওজিসি বলি, এটাই আসলে এই কেএমএলটাকে স্ট্যান্ডার্ডলি মেনটেন করে। আমি যদি দেখি যে কোনো একটা কেএমএল যদি তৈরি করি বা প্রিপেয়ার করি বা লেয়ার টু কেএমএল দেই জেএস এর টুল বক্স থেকে, তাহলে দেখা যাবে যে পৃথিবীর মতন আর্থের মতন এরকম একটা মানে ফরম্যাট তৈরি হবে, যেটা বুঝতে পারবো এটা দেখে যে এটা কেএমএল এ কনভার্ট করা হয়েছে।
তা মোটামুটি আজকের লেকচার হচ্ছে এই পর্যন্ত। কিভাবে ওয়ার্ড গুলোকে আলাদা করব সেখান থেকে হাউ টু সিলেক্ট নাম্বার 1 আমি প্রথমে 1 নাম্বার ওয়ার্ড কে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি সেটাকে আলাদা করে দিতে পারি অথবা এক জায়গায় রাখতে পারি। নাম্বার 1 অর্থাৎ ওয়ার্ড বাউন্ডারিটা আমার সিলেক্ট হলো, এখান থেকে আমি ডাটাটাকে এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট করে আমি আমার ডিজায়ার্ড লোকেশনে রাখতে পারি। এখানে ওয়ার্ড 1 যেহেতু আছে আমি এইভাবে সিলেক্ট করে বিসিসি আন্ডারস্কোর ওয়ার্ড 01 সেভ হিসেবে করতে পারি। বিসিসি আন্ডারস্কোর এখান থেকে আমি শেপ ফাইল হিসেবে এটাকে রাখবো। এইভাবে সেভ করে আমি ওকে করে আমি করতে পারি ওয়ার্ড 1 কে এই লেয়ারে হিসেবে রাখতে পারি। ওকে, then word 1 is now selected as an individual word. Okay, edit symbol, so I can change the outline color and also the outline width, okay, to identify its individual. Okay, then I can select the second pin boundary. But to we can export the word boundary as data number 2 word BCC word 02 as shape file. Okay, then okay. Yes, then we can select the hollow and number 1. It's a process. Okay. Then we can add the structure. Now okay, we can select the dustbin point as multiple ring buffer. আমরা এখন মাল্টিপল অর্থাৎ ডাস্টবিনের লোকেশন দিয়ে মাল্টিপল রিং বাফারটাকে ক্রিয়েট করার চেষ্টা করব। ডাস্টবিন পয়েন্ট as input features. Then we select the name and also select the আমরা আমাদের ডিজায়ার্ড ফোল্ডারটাকে সিলেক্ট করে আমি সেই জায়গায় সরি ডাস্টবিন ডিস্টেন্স BCC
distance 100, add distance 200, add distance 300, add meters distance name, then dissolve none. Okay. সিটি কর্পোরেশন অফিসেরও মাল্টিপল লিঙ্ক বাফারে কাজ করে। আমি আসছি। কি এই দেখেন আমি ওয়ার্ড 1 কে আলাদাভাবে আইডেন্টিফাই করলাম, তারপরে ওয়ার্ড 1 কে সেটাকে 1 হিসেবে লেবেলিং করলাম, তারপরে হচ্ছে ডাস্টবিনের পয়েন্ট, অর্থাৎ ডাস্টবিনের পয়েন্ট গুলো থেকে আমি মাল্টিপল লিঙ্ক বাফার করলাম 100 মিটার, 200 মিটার এবং 300 মিটার ডিস্টেন্সে। আমি সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে আমি চারটা ডিস্টেন্সে বাফার করলাম, 250 মিটার, 500 মিটার, 750 মিটার এবং 1000 মিটার। এটাতে সুবিধা হলো কি দেখেন, আমি কিন্তু এই মোটামুটি একটা ডাস্টবিনের লোকেশন একেবারে এক্স্যাক্টলি বলতে পারতেছি যে সে আসলে কত মিটারের মধ্যে আছে। সেটা আমার মনে হয় যে সিটি কর্পোরেশন বাউন্ডারি বা এই ধরনের মেইন যেই ইয়েগুলো থাকে, ফোকাসিং পয়েন্ট গুলো বা বিল্ডিং গুলো, স্ট্রাকচার গুলো,
এগুলা আমরা গ্যাপ গুলো বা বাফারিং করার সময় ঠিক এইভাবে, আর যেহেতু আহ, মানে ছোট ছোট পয়েন্ট গুলো, এগুলোর ডিস্টেন্স সবসময় অল্পই নিতে হয় 50 মিটার বা 100 মিটার, তারপরে 150 মিটার, 200 মিটার। তো 50 মিটার গ্যাপে যদি আমরা নেই তাহলে আমাদের রেজাল্ট গুলো খুব ভালো হয়। আর বড় বড় বা সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 100 বা 200 বা 250 এরকম গ্যাপে গ্যাপে নেই, তাহলে আমাদের অ্যানালাইসিসের রেজাল্ট গুলো ভালো আসে। আমরা যখন বাফার করব তা বিভিন্ন ওয়েতে আসলে আমরা বাফারিং করার চেষ্টা করব, এবং এক একজন এরকম বিভিন্ন ওয়ে আউটপুট আনার চেষ্টা করব। সবাই আমরা যে সেম করব তা না, আমরা যখন কাজ করব তখন কিন্তু আমরা চেষ্টা করব এরকম এক একজনের ইউনিকনেস আনার জন্য। তা আমরা দেখবো যে কে কতটুকু ইউনিকলি কাজ করে বা ইউনিকলি একটা রেজাল্ট দিতে পারে। তা এই হচ্ছে আমার ওভারঅল আসলে পুরো যদি বিসিসি বা সিটি কর্পোরেশনের চিন্তা করি, এ হচ্ছে আমার ওভারঅল রেজাল্ট। এখন আমি সাপোজ একটা ওয়ার্ড, ইয়ে ধরেন নাম্বার ওয়ার্ড বাউন্ডারি নিয়ে কাজ করতে চাইলে আমার আশপাশের স্ট্রাকচারের আসলে প্রয়োজন না, আমি শুধুমাত্র ওয়ার্ড নাম্বার 1 এর স্ট্রাকচার গুলোকে পেতে চাই। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমার এই ওয়ার্ড গুলো বা যত স্ট্রাকচার আছে এখানে আমি দেখি কতগুলো স্ট্রাকচারে আসলে ডাটা আছে। এখানে প্রায় 51,351 স্ট্রাকচারের ডাটা আছে, মানে হিউজ ডাটা। এই যদি আমরা কোনো কম্পিউটার বা একটু স্লো কম্পিউটার হয় যদি দিই, তাহলে হ্যাং করবে। তা আমরা চেষ্টা করব যে এত স্ট্রাকচার নিয়ে কাজ করতে না, আমরা এখান থেকে আলাদা করব। তার মানে হচ্ছে আমি এই জায়গা থেকে এই ওয়ার্ড বাউন্ডারিটা দিয়ে আমি স্ট্রাকচার গুলোকে ক্লিপ করে নিব। তাহলে আমি সাপোজ আমি সব অফ করে দেই, সব অফ করে দিয়ে আমি স্ট্রাকচারটা রাখি। আর হচ্ছে হলো আমার নাম্বার 0, অর্থাৎ যে ওয়ার্ড বাউন্ডারিটাকে আমি আলাদা করলাম সেই ওয়ার্ড বাউন্ডারিটাকে রাখি। অর্থাৎ এই পুরো স্ট্রাকচারের ডাটাবেস থেকে আমি ওয়ার্ড নাম্বার 1 দিয়ে বাউন্ডারি দিয়ে এই স্ট্রাকচার গুলোকে 1 নম্বর ওয়ার্ডের মধ্যে যা পড়ছে সেগুলোকে আমি জাস্ট ক্লিক করে নিব। ওকে, আমরা এখন যাই অ্যানালাইসিস এর মধ্যে। অ্যানালাইসিস এর মধ্যে স্ট্রাক্ট, অ্যানালাইসিস টুলস এর মধ্যে স্ট্রাক্ট, অর্থাৎ এটাকে আমি এক্সট্রাক্ট করব বা আলাদা করব। এর মধ্যে ক্লিপ আছে, সিলেক্ট আছে, স্প্লিট আছে, টেবিল সিলেক্ট আছে, আবার ওভারলের অপশন থাকে, সেগুলো আমরা পরে দেখব। আর প্রক্সিমিটিতে হচ্ছে আমার অ্যানালাইসিস পার্টটুকু থাকবে। আর স্ট্যাটিস্টিক্স এ হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা আমার হয়তো অ্যানালাইসিস সময় দরকার, তখন এটা দরকার পড়ে। সুতরাং আমরা এখন আপাতত এটাতে যাব না, আমরা প্রক্সিমিটি আর স্ট্রাক্ট অর্থাৎ এই যে ক্লিপ, এই বাটনই আমরা মানে এই টুলস এর মধ্যেই থাকবো। তাহলে আমি এখন প্রথমেই কি দিব, ইনপুট ফিচার্স। ইনপুট ফিচার্স অবশ্যই আমার স্ট্রাকচার হবে, বিসিসি স্ট্রাকচার। বিসিসি স্ট্রাকচার আমি কি দিয়ে ক্লিপ করব, আমার ওয়ার্ড বাউন্ডারি 1 দিয়ে ক্লিপ করব। এখন এইটা দেখবো যে আমার সবসময় এই জিনিসটা আমরা অবশ্যই মনে রাখতে হবে যে আউটপুট ফিচারটা আমার কোথায় আসলে আউটপুট হচ্ছে। আমি যদি এটাকে ঠিক মতন আউটপুটটাকে সিলেক্ট না করে দেই, আমার কিন্তু এই ডাটাটা পেতে সমস্যা হবে। তা আমি আগেই আউটপুটটা ক্লিক করি, ক্লিক ওইখান থেকে অংশটুকু নিয়ে আমি এখানে সেভ করি, বিসিসি স্ট্রাকচার ক্লিপ। এখন আমি যদি নামটা চেঞ্জ করতে চাই, বিসিসি স্ট্রাকচার ক্লিপ না দিয়ে আমি যদি W1 দেই, তার মানে আমি বুঝবো যে এই বিসিসি হচ্ছে সিটি কর্পোরেশন স্ট্রাকচার ওয়ার্ড নাম্বার 1 এ, সেই হিসেবে আমি সেভ করি। আর এখানে আমি আর কোনো কিছু টলারেন্স বা কোনো কিছু দিব না, আমি এটা করে আমি ওকে করে দিব। দেখেন আমার কিন্তু অলরেডি ক্লিপ হয়ে গেছে, ক্লিপ হয়ে গিয়ে অলরেডি সেটা সিলেক্টেড হয়ে গেছে, এবং সিলেক্ট হয়েছে সে অন্য কালার দেখাচ্ছে। আমি সাথে সাথে এটা অফ করে দিই, এই যে আমার ওয়ার্ড 1 দিয়ে ডাটাটা ক্লিপ হয়ে গেল। আমি এখান থেকে জুম টু লেয়ার দিই। এই হচ্ছে আমার ওয়ার্ড 1 এর স্ট্রাকচার গুলো ক্লিপ করা হয়ে গেল। আমি এখন এটার সাথে রোড নেটওয়ার্কটা অ্যাড করি। এই হচ্ছে আমার রোড নেটওয়ার্ক। এটার সাথে আমি এখন অ্যাড করি আমার সিটি কর্পোরেশনের অফিস। এটার সাথে আমি অ্যাড করি ডাস্টবিনের লোকেশন গুলো, পয়েন্ট। এটার সাথে আমি অ্যাড করি সিটি কর্পোরেশন অফিসের বাফার এরিয়া। এটার সাথে আমি অ্যাড করি মাল্টিপল ডাস্টবিনের এরিয়া। অর্থাৎ ওয়ার্ড 1 এর সাপেক্ষে আমার পুরো সিটি কর্পোরেশনের, যদি আমি শুধুমাত্র ওয়ার্ড 1 নিয়ে কাজ করতে চাই, তারপরে এটার আমার অন্যগুলোর অবস্থান। আমি আবার সেই কাজ করি যে এটা কালার গুলোকে একটু চেঞ্জ করে দেই,
কালার, সরি, এটা হলো এটা হলো, আর আউটলাইন কালারটাকে আমি একটু হলুদ করে দিই। এটার উইডথটা আমি একটু কমিয়ে দিই 0. অর্থাৎ 0.5, অর্থাৎ উইডথটা কমিয়ে দিলে আমার দেখেন এই হচ্ছিল মোটামুটি আমার ডাটার প্রেজেন্টেশন। এরপর থেকে হচ্ছিল আমরা যে যে ওয়ার্ড নিয়ে কাজ করব, সবাই আমরা চেষ্টা করব যে এইভাবে ইন্ডিভিজুয়ালি ওয়ার্ড 1, 2, 3, 4 বা 8 এই স্ট্রাকচার গুলোকে আমরা কিভাবে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করব, এবং এখান থেকে আমি আমার তো একটা ডাস্টবিনের পয়েন্ট আছে, এখন আর কোন মানে ডাটা নিয়ে কাজ করতে পারি সেটা আমরা হয়তো একটু ডিসকাশন করে নিতে পারি। সেই অনুসারে আমি হয়তো সেই পয়েন্ট ফিচার গুলো ডাস্টবিনের না হোক স্কুলের, সেই পয়েন্ট ফিচার গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, কারণ ওগুলো অনেক যেগুলা আপনারা সিলেক্ট করতে পারবেন সেটা হয়তো আপনাদের জন্য কঠিন হবে সিলেক্ট করা। আমি যদি করে দিই তাহলে আপনাদের জন্য সহজ হবে। এটা আমি আর ইউসুফ ভাই বসে ঠিক করবো যে কোন পয়েন্ট ফিচার বা কোনগুলো নিয়ে আপনারা অ্যানালাইসিস করবেন। কেউ ডাস্টবিন নিয়ে করতে পারে, কেউ স্কুল নিয়ে করতে পারে, কেউ হচ্ছে হলো বাস স্ট্যান্ডের লোকেশন যদি থাকে সেটা নিয়েও করতে পারে। তো অনেকগুলো পয়েন্ট ফিচার আছে আমি দেখছি ডাটাবেজের মধ্যে। সুতরাং আমার মনে হয় যে আপনাদেরকে 3-4টা পয়েন্ট ফিচার দিলেও সবাই মিলে ইন্ডিভিজুয়ালি যার যার অ্যাসাইনমেন্টে কাজগুলো করতে পারেন। তা আমার মনে হয় যে আজকে এই পর্যন্তই আপনাদের মানে ক্লাসের সেশন। আর আমার মনে হয় অলরেডি আমি সেই ইনস্ট্রাকশন ওয়ার্ডে সেই ইনস্ট্রাকশন এটাও দিয়ে দিছি অলরেডি। দেখেন যে আমার A to Z ইনস্ট্রাকশন ফরম্যাটটা আপনাদের কাছে দেওয়া আছে। আমরা এটা যদি ফলো করেন সবাই, তা আজকের পুরো কাজের বা পুরো লেকচারের সব বিষয়গুলো এর মধ্যে চলে আসবে। আশা করি যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে অথবা ইউসুফ ভাইকে দুজনকে নক করতে পারেন। আর এই সেশনের ভিডিও তো থাকবেই, আপনারা ইন্ডিভিজুয়ালি। আর একটা বিষয় হচ্ছে একটু প্র্যাকটিস করেন, আমার মনে হয় প্র্যাকটিস করলে সবকিছু আবার আপনাদের কাজের বা এফিসিয়েন্সির মধ্যে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। এই বলে আজকে আমার লেকচার শেষ। সবাইকে সময় দেওয়ার জন্য এবং ধৈর্য সহকারে আমার এই লেকচার শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। ওয়েলকাম, থ্যাংক ইউ।